You have to sacrifice the desire of the mother for the sake of the motherland. যেভাবে লোকেদেরকে হ্যারাস করা হচ্ছে, যেভাবে লোকেদেরকে ইন্টিমিডিয়েট করা হচ্ছে, মার্ডার্স হচ্ছে, ক্রাইম এগেইনস্ট উইমেন হচ্ছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদেরকে ভয় দেখিয়ে বাড়ি জ্বালানো হচ্ছে, কারো বাড়ি বাইরে বোম ফাটানো হচ্ছে, এতগুলো লোকে যে লিটারালি দেশের মধ্যে রিফিউজি হয়ে আসাম চলে গেছে, 68 টাইমস এফআইআর লঞ্চ করার পরে তারপর অ্যাকসেপ্ট করা হবে। ইজ দিস দ্য ওয়ে দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু ফাংশন? ইজ দিস হোয়াট উই আর সাপোর্টিং? সব চলে গেছে, কেউ ওখানে থাকতেই চায় না, কেউ ওখানে বিজনেস করতে চায় না, কেউ ওখানে ইন্ডাস্ট্রি করতে চায় না। কিভাবে চলবে ওখানে? এতগুলো যে ইন্ডাস্ট্রি আছে, তারা আপনি দেখুন বেশিরভাগ শুধু কর্পোরেট হাউসটাকে রেখেছে কলকাতাতে, বাকি সব ইন্ডাস্ট্রি বাইরে নিয়ে চলে গেছে। এই যে এত সেন্ট্রাল স্কিমস যার বেনিফিট পশ্চিমবঙ্গের লোকেদের কাছে যেতে পারছে না, কেন যেতে পারছে না? এই বাঙালি অবাঙালির একটা যে সাইকোলজিক্যাল একটা ডিভাইড করে দিয়েছে। কোনো আপডেট মিস করতে না চাইলে ক্লিক করুন বেল আইকনে। নমস্কার, আমি শর্মিতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা নিউজ। আজকে এই বিশেষ সাক্ষাৎকার পর্বে আমার সঙ্গে এমন একজন ব্যক্তি রয়েছেন যিনি দেশের সীমান্তে দাঁড়িয়ে আমাদের সকল দেশবাসীকে তিনি একটা সময় রক্ষা করতেন। আবার 21-এর নির্বাচনে ভোট ময়দানে নেমেও তাকে কিন্তু লড়াই করতে দেখা গিয়েছে। আজকে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্যার, আমার প্রচুর প্রশ্ন আছে। তার আগে আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব যে আপনি এরকম একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সামলে এসেছেন, তো এরপরে সকল মানুষই চায় কি একটুখানি পরিবারকে সময় দেওয়া, একটু নিজের জন্য সময় বের করা এবং পিসফুল একটা লাইফ কাটাতে চায়। সেখানে 21-এর নির্বাচনে আপনাকে দেখা গিয়েছে রীতিমতো রাস্তায় নেমে আপনি ভোট চাইছেন, সকলের সঙ্গে আড্ডা মারছেন, একেবারে অন্যরকম মুডে আপনাকে দেখা গিয়েছিল এবং ব্যস্ততার মধ্যে আপনাকে দেখা গিয়েছিল। তো কেন এরকম একটা সিদ্ধান্ত রাজনীতির ময়দানে আসার জন্য? দেখো শর্মিতা, প্রশ্নটা ইজ ভেরি ভেরি রেলিভেন্ট। কারণ এই প্রশ্নটা আমাকে আমার যে কলিগস আছে, আমার যে কন্টেম্পোরারি আছে, ওরা কিন্তু আগেও করেছে, নির্বাচনের সময়ও করেছে, নির্বাচনের পরেও করেছে। এমনকি যার সঙ্গে দেখা হয় এই প্রশ্নটাই করে কি মানে এই স্টেজে তো ওয়াই দিস। ওকে, তার জবাব আমি দেবো 2-3টে পয়েন্টস এতে। প্রথম কথা হচ্ছে পরিবার বললে, আমার জন্ম কলকাতায়, পড়াশোনা করেছি আমাদের সৈনিক স্কুল পুরুলিয়াতে, পশ্চিমবঙ্গের একমাত্র সৈনিক স্কুল না। ওই স্কুলেতে যেখান থেকে আমাকে পুরো ফিউচারটা দিয়েছে, তো একদিকে দেখতে গেলে আমার পরিবারের স্কোপটা তো বড়। আমার পরিবারের স্কোপটা অনেক এক্সপ্যান্ডেড, তাই না? একটা লিমিটেড ইন্ডিভিজুয়াল ফ্যামিলি ইউনিটের দিক দিয়ে দেখতে গেলে ইউ আর রাইট, বাট যদি ইফ ইউ সি ইট ফ্রম এ লার্জার পার্সপেক্টিভ, অ্যাকচুয়ালি আমার পরিবারটা তো অনেক বড়। তো ইন দ্যাট সেন্স হয়তো আমি নিজের বড় পরিবারের কাছে ফিরে গেছি। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলবো কি, দেখো আমরা আমাদের লাইফের আমাদের জীবনকালে আমরা দেখেছি কিভাবে সঙ্গতে এই দুরবস্থাটা হয়েছে। আগে আমাদের রাজ্যটা সব দিক দিয়ে দেখতে গেলে, এডুকেশন, কালচার, হেলথ, এমপ্লয়মেন্ট, সব দিক দিয়ে সব থেকে এগিয়ে ছিল। এখনো তার জায়গায় এখন কি অবস্থা ভাবে দাঁড়িয়েছে সে তো সবাই জানেন, এটা ডিটেল দেওয়ার দরকার নেই। তো এরকম একটা সিচুয়েশনেতে এই যে লাস্ট ধরুন 40 ইয়ার্স সার্ভিসেতে, তার আগে 4 বছর এনডিএ আইএমএ মিলিয়ে 44, আর তার সঙ্গে যদি 7 বছর সৈনিক স্কুলে জয়েন করি, টোটাল 51 ইয়ার্স। প্রত্যেকবার প্রায় বছরে 1-2বার তো গেছি কলকাতাতে নিজের বাড়িতে চলে, তো গিয়ে নিজের চোখের সামনে এই দুরবস্থাটা হতে দেখেছি। এখন যখন এই জিনিসটা দেখে বারবার মনে লাগতো কি এটা কি হচ্ছে, সামথিং হ্যাজ টু বি ডান অ্যাবাউট ইট। এন্ড দ্য সিচুয়েশনটা কিন্তু দেখতে গেলে ইট ওয়াজ গেটিং মোর এন্ড মোর ডেসপারেট। আর এখন যা হয়েছে অবস্থা, ইট ইজ অ্যাকচুয়ালি কমপ্লিট একদম
জঘন্য অবস্থা বলতে পারো। এই যে রাসবিহারী কেন্দ্রর মতো একটা শক্তিশালী কেন্দ্র তে আপনি দাঁড়িয়েছিলেন দেবাশিস কুমারের বিপরীতে, তো সেখানে দাঁড়ানোর পর যে হেরে যাওয়া, সেই লড়াইটা কতটা কঠিন ছিল, এবং যে হেরে গেলেন তারপর আপনার কোথাও একটা মনে হচ্ছে না যে আপনার যে একটা ভাবমূর্তি সেটা কোথাও একটা নষ্ট হয়ে গেল বা কিছু? দেখো, আমি আই উইল নট লুক এট ইট অ্যাজ এ one-on-one fight with দেবা বাবু। উনি জিতেছেন, ওনাকে আমার কংগ্রাচুলেশনস। আর ব্যাপারটাই হচ্ছে কি, ইট ইজ আ চয়েস exercised by the people, which choice, if you ask me very frankly, it is not a clean choice. এই যে চয়েসটা লোকে এক্সারসাইজ করেছে, এর মধ্যে কোয়ারশন আছে, ইন্টিমিডেশন আছে, লোকেদেরকে ভয় পাওয়ানো হয়েছে, অল কাইন্ডস অফ রং থিংস হ্যাভ বিন ডান। ঠিক আছে? আর এই জিনিসটা বিশেষ করে আমাদের কলকাতার কনস্টিটুয়েন্সি গুলোতে খুব বেশি এফেক্ট হয়েছে। যেভাবে যে 10 বছর কি করেছে, রাজ্যের জন্য তো, গভর্নেন্সের জন্য তো কিছু করেনি, শুধু এই একটা নেটওয়ার্ক অর্গানাইজ করেছে, স্ট্রং নেটওয়ার্ক, ইউ গট টু গ্র্যান্ট দেম দ্যাট, স্ট্রং নেটওয়ার্ক টু অনলি উইন ইলেকশনস। সে দেখো, আমাদের গৃহমন্ত্রী যখন যে তিন চারজন যেরকম প্রফেশনাল ফিল্ড থেকে নিয়ে পশ্চিমবঙ্গতে যখন নামানো হলো, আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ নিজের मीडिया ब्रीफिंग के तो বলেছিলেন একটা লাইন कि चुनाव इनके फितरत में भी नहीं था, মানে এরা কখনো ইলেকশন সম্বন্ধে ভাবতে পারেনি, ভাবেও নি, কিন্তু যা অবস্থা পশ্চিমবঙ্গের, তো এরাও এসে আমাদের সঙ্গে জুড়ে গেছে, এরকম ভাবে উনি ইন্ট্রোডিউস করেছিলেন। সো ইন দ্যাট সেন্স ইলেকশন কন্টেস্ট করবে এটা কখনো ভাবিনি। ওকে, এরকম একটা অপরচুনিটি এলো, যে আমি বলছিলাম কি যাও যে রাজ্যের জন্য কিছু করো, ওই অপরচুনিটিটা এসছে, নিয়ে চলে এসছি, এসে কন্টেস্ট করেছি। ঠিক আছে? কন্টেস্ট করার সময় এই নাকি লোকের সাপোর্ট পাইনি, না শুধু সাপোর্ট, লোকের অনেক সম্মান পেয়েছি। আর বিশেষ করে আমি বলবো কি, আমার যে একটা ব্যাকগ্রাউন্ড, মিলিটারি ব্যাকগ্রাউন্ড, তার জন্য আমাদের কনস্টিটুয়েন্সিতে বলুন, পঞ্চশীর আশেপাশে পুরো রাজ্যতে সবার দিক দিয়ে there was strong support। আর এই যে স্ট্রং সাপোর্টটা আছে, this also actually comes out very clearly from the exit polls। 26 তারিখে আমাদের ইলেকশন হয়েছিল, 26 তারিখ থেকে নিয়ে 1 তারিখ অব্দি আপনি খুলে দেখুন, যে কোনো এক্সিট পোলে সব কটাতে রাসবিহারীতে কিন্তু বিজেপি দেখিয়েছে। ঠিক আছে? সো দ্যাট মিনস পপুলার সাপোর্ট তো ছিল। যদি পপুলার সাপোর্ট থাকা সত্ত্বেও ইলেকশনের রেজাল্টটাও বিপরীত বেরিয়েছে, তো ওটাতে তার জন্য ভেরিয়াস সার্কামস্টান্সেস আছে, ফ্যাক্টরস আছে। ফর এক্সাম্পল, ওই সময়তে অ্যাকচুয়ালি কোভিডের সেকেন্ড ওয়েভটা যেভাবে ওটা পিক আপ করছিল, তখন যতটা আমরা ভোটার টার্ন আউট ভেবেছিলাম, অতটা ভোটার টার্ন আউট হয়নি, সেটা তার একটা এফেক্ট নিশ্চয়ই করেছে। সেকেন্ড, এই যে লোকে চয়েস এক্সারসাইজ করলো, এই চয়েসটা কিন্তু to a large extent is also a result of the coercion, of the result of the intimidation। লোকেদেরকে যে ভয় পাওয়ানো হচ্ছে, বস্তি বস্তিতে গিয়ে যে তৃণমূলের গুন্ডারা গিয়ে ভোটের 1-2 দিন আগে গিয়ে সবাইকে জোর জবরদস্তি করে বলে এসছে কি ভোট না দিলে দেখাবো। আর ইলেকশনের পরে তো দেখাচ্ছেও তো কিভাবে যে পোস্ট পোল ভায়োলেন্স চলছে, এক্স্যাক্টলি লোকেদেরকে ভয় দেখিয়ে পুরো 10 বছরে এরা করেছে নাকি? কিছু তো রাজ্যের জন্য কোনো গভর্নেন্স ডেভেলপমেন্টের জন্য তো কিছু করেনি। দে অনলি মেড পুট ইন দেয়ার হোল হার্ট এন্ড সোল টু হ্যাভ এ ভেরি স্ট্রং নেটওয়ার্ক টু উইন ইলেকশন। মানে যে করেই হোক, ভুল সই জিততে হবে ইলেকশনটা। সো ওরা পুরো নিজেদের নেটওয়ার্কটা ওইভাবে ডেভেলপ করেছে। আন্ডার দিস সার্কামস্টান্সেস যা রেজাল্ট বেরিয়েছে, at the end of the day it is democracy, you have to accept the choice of the people, and frankly speaking there is নিজের ব্যক্তিগত তো কিছু না, there is nothing personal about it। আপনার বক্তব্য contest করেছি with a very good intent, and result ওরকম বেরোয়নি,
It's part of life. মানে আপনার কথা শুনে মনে হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস মানে তৃতীয়বারের জন্য যে ক্ষমতায় এসেছে সেটা ভয় দেখিয়ে এরকম ভাবে ভোট আর কি হাতিয়ে নিয়েছে, এটাই কারণ। এই যেভাবে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, it is proving what I have just told you. যেভাবে লোকেদেরকে হ্যারাস করা হচ্ছে, যেভাবে লোকেদেরকে ইন্টিমিডিয়েট করা হচ্ছে, মার্ডার্স হচ্ছে, ক্রাইম এগেইনস্ট উইমেন হচ্ছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদেরকে ভয় দেখিয়ে বাড়ি জ্বালানো হচ্ছে, কারো বাড়ি বাইরে বোম ফাটানো হচ্ছে, এতগুলো লোকে যে লিটারালি দেশের মধ্যে রিফিউজি হয়ে আসাম চলে গেছে, এগুলো কি? দিস ইজ অল indication of what they were intending to do anyway. So it is a proof, আমি যা বলছি, it is a proof of that. আর যে ধরনের স্টেটমেন্টস বেরোচ্ছে কি এই তারিখ থেকে এই তারিখেতে আমরা we were not in power, it was in the period post election, all kinds of frivolous excuse reason দেওয়া হচ্ছে to justify all the wrongdoings that they have done. I only hope people are seeing this. I only hope people are taking a lesson from this. I only hope people will correct it. Because যেভাবে চলছে এটাতে পশ্চিমবঙ্গের কারোই ভালো হচ্ছে না, ঠিক আছে? কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো গভর্নেন্স নেই। কালকে পরশু ইউ মাস্ট হ্যাভ সিন ওই নীলরতন সরকারের বাইরে একটা স্ট্রেচারেতে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্ট পেশেন্টকে ঠেলে ঠেলে মেন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, বৃষ্টির মধ্যে মেন রাস্তা দিয়ে যাচ্ছে। এটা ইজ দিস দ্য কন্ডিশন অফ এ স্টেট? দেন ইউ মাস্ট হ্যাভ সিন সো মেনি ভিডিওস যেখানে আছে মহিলারা বলছে কিভাবে তাদের উপরে অত্যাচার হয়েছে তৃণমূলের গুন্ডারা এসে, কিভাবে লোকেদেরকে তাদের যে একটা রিলিজিয়াস ফ্রিডম আছে ওটা ডিনাই করা হচ্ছে। এই আর দিস সাইন্স অফ গুড গভর্নেন্স? মানে লোকের যে একটা নিজের একটা স্টেট গভর্নমেন্টের উপরে কোনো একটা ফেথ, কোনো একটা হোপ, সেটা কিছুই নেই। So where is the doubt? I mean, আপনার যে প্রশ্নটা, where is the doubt on the answer to that question? না, আসলে আমি একটা বিষয় মানে জানতে চাইছি, মানে আপনার কাছে যে পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে আপনি যে বিষয়টা তুললেন, সেখানে যখন নির্বাচনের ইলেকশন ক্যাম্পেইন হতো তখন কিন্তু কন্টিনিউয়াসলি বিজেপি এবং তৃণমূল একে অপরকে ভীষণ কুরুচিপূর্ণ ভাষা এবং আক্রমণাত্মক ভাষায় কিন্তু সেই ভাষণ চলতো। কেউ মানে ভীষণই বাজেভাবে, সেই রাজনীতির ভাষা সেটা হতে পারে না। তো সেইখানে আপনার মনে হয় না কোথাও একটা ইলেকশন ক্যাম্পেইন চলাকালীন দুতরফে যে একটা হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল ভাষণের মধ্যে দিয়ে, আর সেটারই প্রতিফলন হচ্ছে আজকে এরকম বাংলা জুড়ে নির্বাচন পরবর্তী হিংসা, যেখানে প্রচুর মানুষের প্রাণ হারাচ্ছেন? পুরো ক্যাম্পেইনের সময়, প্রচারের সময় লোকেদের সঙ্গে বলুন কিংবা মিডিয়ার কাছে বলুন, সবার কাছে আমার একটা কনসিস্টেন্ট রেসপন্স ছিল। লোকে যখন আমাকে বলতো কি আপনি এখানে এই নির্বাচনের যুদ্ধতে এসেছেন, আমার রেসপন্স সবসময় স্ট্যান্ডার্ড ছিল, and I believe in my response, কি এটাকে আপনারা যুদ্ধ কেন বলছেন? যুদ্ধ তো শত্রুর সঙ্গে হয়, এখানে তো কেউ আমার শত্রু নয়, সব আমার মানুষ। অ্যান্ড ও নিজের ডেমোক্রেটিক রাইট এক্সারসাইজ করছে, এই পার্টির জন্য করুক কি ওই পার্টির জন্য করুক, দ্যাট ইজ দেয়ার রাইট। সে কারণে তো আমার সঙ্গে কারো শত্রুতা তো হবে না। ক্যাম্পেইনের সময় কথা বলছি, নির্বাচনের দিনে আমাদের পুরো রাসবিহারী কনস্টিটিউয়েন্সিতে 292 বুথ আছে। ওই 292 বুথেতে আমি 260 বুথ ভিজিট করেছি সকাল থেকে বিকেলের মধ্যে। এরকম একটা বুথ নেই যেখানে আমি আমাদের যে এজেন্ট আছে তাদের সঙ্গে তো ন্যাচুরালি তাদেরকে নমস্কার করেছি, ইভেন তৃণমূলের এজেন্টদেরকে নমস্কার করেছি। বাইরে যে পোলিং বুথের বাইরে যে এরা বুথ ক্যাম্প করে, ওখানে যখন আমাদের বুথ ক্যাম্পে গেছি, তৃণমূল যারও বুথ ক্যাম্প ছিল সেখানে গেছি। তো আই হ্যাভ নেভার টেকেন দিস অ্যাটিটিউড কি তুমি আমার শত্রু, তোমাকে আমি পাওয়ারে আসলে এই করবো ওই করবো। That was never the intention, that was never that. So that is the first point.
কি আমরা এখানে খেলা করতে আসিনি, আমরা এখানে মানুষের জীবন নিয়ে খেলা করবো, আমরা এখানে সেবা করবো। So that was very clear. So as far as I am concerned, I don't, why should, মানে কেন এই শত্রুতার কি দরকার? হ্যাঁ, এরকম একটা গণতান্ত্রিক রাজনীতিতে শত্রুতার কি, why should you perpetrate this hate, why should you perpetrate violence? কিন্তু সেটা তো বিজেপির তরফ থেকেও বারবার এসছে না, যেমন শুভেন্দু অধিকারী যেমন ধরুন যে এই নন্দীগ্রামে তিনি যখন লড়ছিলেন তখন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন কখনো 50,00,000 ভোটে জিততে না পারলেও রাজনীতি ছেড়ে দেবেন, কিংবা আরো বিভিন্ন ধরনের ভাষায়। আপনি কি এটা তো কোনোভাবেই সাপোর্ট করেন না, তবে কি আপনার মনে হয় যে নির্বাচনে হারার পিছনে এই বিজেপির যে এই ভাষা, রাজনৈতিক প্রচারে নেমে যে এই ভাষা, সেটা কি কোথাও একটা এফেক্ট করেছে? দেখুন, বিজেপির অ্যাজ এ পার্টি, ঠিক আছে, বিজেপির যে কোনো কমিউনিকেশনেতে এরকম ভাষা কোথাও ছিল না, ঠিক আছে। আর আপনি কোন একটা স্পেসিফিক ইন্ডিভিজুয়াল প্রশ্ন জিজ্ঞেস করছেন, উনি কি বলেছেন তার জন্য আপনাকে ওনাকে প্রশ্ন করতে হবে, আমি তো ওটার জন্য জবাব দিতে পারবো না। আমি সবার হয়ে আমি আপনাকে জানতে চাইছি আপনার। আমি বলতে পারবো যা আমার পার্টির অফিসিয়াল স্টেটমেন্টসে আছে, আর আমি বলতে পারবো যা আমি বলেছি, ঠিক আছে। তাছাড়া কোন ইন্ডিভিজুয়াল কোথায় কি ক্যাপাসিটি কি সার্কামস্টান্সেসে বলেছে, that individual has to answer, বুঝলে। বাট আই মেনটেন দ্যাট এইভাবে শত্রুতা দিয়ে গণতান্ত্রিক সিস্টেম চলতে পারবে না, ঠিক আছে। আজকে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, আজকে এই ধরনের ভায়োলেন্স করে লোকেদেরকে ভয় পাওয়াচ্ছে, তার এফেক্টটা কি হচ্ছে? লোকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। আগেই কোনটা পশ্চিমবঙ্গতে লোকেরা ছিল, সবাই তো ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এক সময় ছিল চলো পুরো দুনিয়ার লোকেরা আসতো পশ্চিমবঙ্গতে এডুকেশনের জন্য, এখানে আসতো এমপ্লয়মেন্টের জন্য, এখানে আসতো ইন্ডাস্ট্রির জন্য, এখানে আসতো হেলথের জন্য। আস্তে আস্তে তো ওগুলো সব গেল। এমনকি যা সিচুয়েশন কি লোকে বেসিক এডুকেশন মানে বিএসসি করার জন্য বাইরে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, লোকে ওখান থেকে লেবারের কাজ করার জন্য বাইরে আসছে পশ্চিমবঙ্গ থেকে, লোকে পশ্চিমবঙ্গ ছেড়ে আসছে ডোমেস্টিক হেল্পের কাজ করার জন্য। কেন ওই এই যে পরিবেশটা করে রেখেছে ওটাতে আর লোকে করবেটা কি? আর যদি এইভাবেই চলতে থাকে, যদি এনভায়রনমেন্টটা এইভাবেই চলতে থাকে, তো আরো লোকেরা বেরিয়ে আসবে। আর ওখানে যে ধরনের ডেমোগ্রাফিক রি-ইঞ্জিনিয়ারিং চলছে, এইভাবে তো আর চলতে পারে না। তো sooner or later this has to break, and ultimately people have to realize, and I only hope, I am repeating what I said in my previous question answer to you also, I only hope people realize it and they do a quick correction, in this. People have to take a stand. এইভাবে চলতে পারবে না। এখন দেখা যাক লিগালি এই যে পোস্টপোল ভায়োলেন্সের কেসগুলো চলছে, where do they stand legally? I only hope ওখানে যে হিউম্যান রাইটস কমিশন আছে, চাইল্ড রাইটস কমিশন আছে, উইমেন্স কমিশন গুলো আছে, এদের যে সাবস্ট্যান্টিভ রিপোর্ট চ্যালেঞ্জেস, বিকজ যেই মাত্র অ্যাকশনে প্রশ্ন আসে ওখানে স্টেট গভর্নমেন্ট হ্যাজ এ মেজর রোল টু প্লে। সো দ্যাট ইজ এ মেজর চ্যালেঞ্জ। মানে বারে বারে লোকে বলে যাচ্ছে কি আমরা পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ আমাদের এফআইআর নিচ্ছে না। হ্যাঁ, সেদিন একজন ভদ্রমহিলা বলছিলেন আমাদেরকে কি সেম কেসের জন্য বারাসাতে মোস্ট প্রবলি উনি 68 টাইমস এফআইআর লঞ্চ করার পরে তারপর অ্যাকসেপ্ট করা হলো। ইজ দিস দ্য ওয়ে দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাজ টু ফাংশন? ইজ দিস হোয়াট উই আর সাপোর্টিং? ওকে, অ্যান্ড ইজ দিস এই যে একটা কুইড প্রো quo approach that you had injected in your question, that is not going to help anyone. We have to grow above this. We have to see that এই যে ডেমোক্রেটিক যেটা প্রিন্সিপালস আছে এগুলো ফলো করে একটা রাইট ফর্ম অফ গভর্নেন্স আছে। তার জন্য অ্যাকচুয়ালি ভেরি ভেরি স্ট্রং রিফর্ম ইজ রিকোয়ার্ড। যেভাবে চলছে ইট ইজ নট গুড ফর এনিবডি। ইট ইজ নট গুড ফর পশ্চিমবঙ্গ, রাজ্যের জন্য ভালো না, দেশের জন্য ভালো না। পশ্চিমবঙ্গের যা সিচুয়েশন, যা লোকেশন, এরকম একটা স্ট্র্যাটেজিক এরিয়াতে, যেরকম আমাদের নর্দার্ন ফ্রন্টেতে যা চলছে চীনের সঙ্গে, ওখানে ন্যারো শিলিগুড়ি করিডোরটা পশ্চিমবঙ্গ দিয়ে
বাংলাদেশে তো এখন আমাদের বেশ ভালো ফ্রেন্ডলি গভর্নমেন্ট আছে, বাট দ্য ফ্যাক্ট স্টিল রিমেইনস দের আর চ্যালেঞ্জেস। আর পুরো নর্থ ইস্টের কানেক্টিভিটি হচ্ছে পশ্চিমবঙ্গ দিয়ে। একসময় কলকাতা ছিল দি মেইন হাব ফর অল অফ নর্থ ইস্ট ইন্ডিয়া। কোথায়? এখন তো সব চলে গেছে। কেউ ওখানে থাকতেই চায় না, কেউ ওখানে বিজনেস করতে চায় না, কেউ ওখানে ইন্ডাস্ট্রি করতে চায় না। কিভাবে চলবে ওখানে? এতগুলো যে ইন্ডাস্ট্রি আছে, তারা আপনি দেখুন বেশিরভাগ শুধু কর্পোরেট হাউসটাকে রেখেছে কলকাতাতে, বাকি সব ইন্ডাস্ট্রি বাইরে নিয়ে চলে গেছে। তো কোথায় মানে কিছু তো একটা কোনো এনকারেজমেন্ট নেই। কত কত লোকে আছে যারা ইনভেস্টমেন্টের জন্য রেডি, ইনভেস্ট করতে চেয়েছে, আমরা দেখেছি। কিছুতেই মানে ইনভেস্টমেন্টের জন্য ইনসেন্টিভ তো ছেড়ে দিন, কোনো যেই মাত্র কেউ স্টার্টও করলো ইনভেস্টমেন্ট, তাকে ইন্টিমিডেট করা হচ্ছে, তার কাছ থেকে কাট চাওয়া হচ্ছে, তার কাছ থেকে এক্সটর্শন করা হচ্ছে। কে আসবে, কে করবে আপনি বলুন? এই ডু ইউ ওয়ান্ট দ্য স্টেট টু রিমেইন লাইক দিস? So this has to change. I mean, আপনি এত সুন্দর করে বলছেন এই বিষয়টা, তো ইলেকশন ক্যাম্পেইনে কি কোনো রকম কোনো ঘাটতি হয়েছিল যে এই ভাষণ দেওয়ার জন্য বারবার যে হিন্দি ভাষী নেতাদেরকে নিয়ে আসা হচ্ছিল বলে একটা ভিতরে ভিতরে একটা বিষয় বারবার উঠে আসছিল যে বাঙালিরা এইভাবে হিন্দি বুঝতে পারে না, বা এই এই যে সমস্যাগুলো, বাংলার যে সমস্যাগুলো, সেগুলো হয়তো তারা ঠিক করে বুঝিয়ে উঠতে পারেনি বলেই কি নির্বাচনের ফলাফলে এরকম একটা প্রভাব পড়লো, যেখানে বিজেপি এরকম এত কম আসন পেল বাংলায়? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, পশ্চিমবঙ্গতে এই তৃণমূলের 10 বছর আর তার আগে 34 ইয়ার্স অফ সিপিএম, ওরা কিন্তু এই জিনিসটাকে খুব ক্রাফটিলি ম্যানিপুলেট করেছে। যেই মাত্র একটা ন্যাশনাল পার্টি, আই এম নট টকিং অ্যাবাউট বিজেপি, আই এম নট টকিং অ্যাবাউট কংগ্রেস, আই এম নট I'm trying to tell you a psychology which has been exploited. যে মাত্র একটা ন্যাশনাল পার্টি ওখানে ডেভেলপমেন্ট এজেন্ডা নিয়ে কাজ করতে চায়, ওটাকে ইনভেরিবলি একটা টুইস্ট দেওয়া হয়। কি টুইস্ট দেওয়া হয়? এটা বাঙালিরা অবাঙালি। এত রাজ্যের জন্য পশ্চিমবঙ্গতে তুমি করতে দেবে না, বাঙালি অবাঙালি করে। এই বাঙালি অবাঙালি আর্গুমেন্টটা, ইট ইজ সো ফ্রিভলাস, আননেসলি একটা ইমোশনাল একটা ওটাকে কেস বিল্ড করে বাঙালিরই তো লস হচ্ছে, আর কার লস হয় বলুন? এই যে এত সেন্ট্রাল স্কিমস যার বেনিফিট পশ্চিমবঙ্গের লোকেদের কাছে যেতে পারছে না, কেন যেতে পারছে না? এই বাঙালি অবাঙালির একটা যে সাইকোলজিক্যাল একটা ডিভাইড করে দিয়েছে। আপনি যে কোনো রাজ্যতে চলে যান, যেভাবে প্রোগ্রেস হচ্ছে, ইভেন নর্থ ইস্ট স্টেটসে যেভাবে প্রোগ্রেস হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, পশ্চিমবঙ্গতে তো কিছুই দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ করতেই দিচ্ছে না ওই বাঙালি অবাঙালি। This is a very, very unsound but আপনার যে প্রশ্নটাকে আপনি একটু স্লাইটলি যদি একটু ডিফারেন্ট ভাবে ভেবে দেখতে পারেন, আই উড রেকমেন্ড দ্যাট। দেখুন, এখন এডুকেটেড লোকেরা, পশ্চিমবঙ্গ থেকে এক্সপিরিয়েন্স প্রফেশনালরা, তারা কিন্তু রাজনীতিতে আসতে চায়। ঠিক আছে? সো কারণ এরা যে রাজনীতিতে আসতে চায় না, তার কারণটা কি হচ্ছে? এই যে এনভায়রনমেন্টটা এত ভিশিয়েট হয়ে আছে, এত জঘন্য হয়ে আছে এনভায়রনমেন্টটা, তাই ওখানে কেউ ঢুকতে চাইছে। এই সিন্স দ্যাট ইন্টেলিজেন্সিয়া, সিন্স দি প্রফেশনাল পিপল, সিন্স দ্য এক্সপিরিয়েন্স পিপল, তারা যখন আসছে না পলিটিক্সেতে, ওয়েস্ট বেঙ্গল ইজ সাফারিং বিকজ অফ দ্যাট। সো দেয়ারফোর you get this sense কি বাঙালিরা কোথায়, বাঙালিরা কেন ওখানে নেই? কারণ বেশিরভাগ যারা পড়াশোনা করার জন্য বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে চাকরির জন্য বাইরে থাকছে, হেলথ রিজনসে বাইরে থাকছে, এমপ্লয়মেন্ট রিজনসে বাইরে থাকছে, ওরা ফিরে কোথায় আসছে? তো পশ্চিমবঙ্গতে বাঙালি যে একটা ইন্টেলিজেন্সিয়া, ওটাকে তো ক্রমশ ওটাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে না। আর যারা আছেও, they don't want to get involved in it. ওরা নিজেদেরকে পলিটিক্যালি অ্যাগনস্টিক থেকে কোন রকম করে পিসফুলি থাকতে চায়। হ্যাঁ, এরকম কত অ্যানেকডোটস আমি আপনাকে শোনাতে পারি ক্যাম্পেইনের সময়। বয়স্ক ভদ্রমহিলা, she narrated this story to me. 3 বাচ্চা পায়। আগে বড় ছেলে গেছে চাকরির জন্য, সেকেন্ড ছেলে গেছে অল্প পড়াশোনা করে, তারপর চাকরির জন্য বাইরে, তারপর বোধহয় মেয়ে গেছে একদম বিএসসি করতে বাইরে,
শুধু ভদ্রলোক ভদ্রমহিলা ওখানে আছে, বয়স্ক সিম্পল ভদ্রলোকের যখন একদিন শরীর খারাপ হয়েছে, ভদ্রমহিলা বাইরে গিয়ে কিছু হেল্প চেয়েছে, পাড়ার যে ক্লাবে থাকে সব সাপোর্টেড স্পন্সার্ড তৃণমূল, ওখানে গিয়ে ও একটু একটু রেগে মেগে, যখন হেল্প পায়নি, যখন একটু রেগে গেছে, তো ওখানে ওই গুন্ডাগুলো ভদ্রমহিলাকে বলছে কি, কাকিমা এবার কিন্তু বললে চলে যাচ্ছে, নেক্সট টাইম যদি এরকম বলেন তো ছাড়বো না। ইজ দিস দ্য কন্ডাক্ট? একজন বয়স্ক ভদ্রমহিলা যার বাচ্চারা সব বাইরে, তার সঙ্গে এইভাবে কন্ট্যাক্ট করতে হয়? এই তো এনভায়রনমেন্ট রয়ে গেছে। তো বাঙালি কোথায়? যে বাঙালি যে ইলেকশনে যাবে, বাঙালি যে পলিটিক্সে যাবে, এরা কোথায়? সব তো বেরিয়ে গেছে। এখন যদি বেরিয়ে গেছে, ওটাকে যদি কারেক্ট করতে হয়, তো দিস পিপল হ্যাভ টু এনকারেজ টু কাম ব্যাক এন্ড টেক আপ সামথিং which is good for the future of the state. ওটাকে যদি টুইস্ট করতে থাকো কি, দেখো বাঙালি বাঙালি বাঙালি, that's what I said in the very beginning. It is a very crafty manipulation of the fact of the law. আচ্ছা, এবার অন্য প্রসঙ্গে আসি। এই যে ভোট পরবর্তী হিংসা, যেটা নিয়ে আপনি এতক্ষণ কথা বলছিলেন কিছুক্ষণ আগে, সেখানে যে দেখা যাচ্ছে বাংলার বিভিন্ন জায়গায় হচ্ছে যে হিংসাত্মক ঘটনাগুলো, সেখানে বিজেপি যেতে পারছে না, কারণ বিজেপির তরফে বারবার দাবি করা হচ্ছে যখন তারা যাচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে। তো তাদের তরফে এখন কোথাও গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় সেখানে সেই সমস্ত এলাকাগুলো পরিদর্শনে যাচ্ছে। তো সেখানে কি আপনার মনে হচ্ছে না যে কোথাও একটা বিজেপির মুখপত্র হিসেবে কাজ করছেন রাজ্যপাল? I don't think so. কারণ অ্যাজ এ গভর্নর উনি যা নিজের রেসপন্সিবিলিটিস আছে, যদি ওনার কাছে বারে বারে রিপোর্টস আসছে এরকম পোস্ট পোল ভায়োলেন্স, ওনার কাছে কি চয়েস আছে? নিজের অফিসে বসে, নিজের বাড়িতে বসে লোকেদের কাছ থেকে রিপোর্ট নেবেন, দ্যাট ইজ ওয়ান অপশন। দি আদার অপশন ইজ নিজে গিয়ে গ্রাউন্ডের সিচুয়েশনটাকে ভেরিফাই করে দেখে আসুন। ঠিক আছে? তো উনি যদি, if he is choosing to exercise the option of stepping out to go and see things for himself, why should we be critical of that? Because উনি ওখানে গিয়ে দেখে যা ফ্যাকচুয়ালি যা ওনার রিপোর্টে দিচ্ছে, যদি if somebody has anything different, they should come up with that rather than criticizing the fact that উনি গিয়ে গ্রাউন্ডে গিয়ে দেখে এসছেন। যদি গ্রাউন্ডে না যেতে পারে, যদি গ্রাউন্ডে গিয়ে না দেখে আসতে পারে, তাহলে অবভিয়াসলি ওনাকে অন্যদের রিপোর্টের উপরে ডিপেন্ড করতে হয়। এখন অন্যদের রিপোর্টের উপরে অবভিয়াসলি ওনার কিছু একটা রিজন হবে কি উনি ওটাকে বিশ্বাস করছেন না, কিংবা উনি একটা নেসেসিটি, একটা রিজন বোধ করছেন যে he must go and see things physically. It is important, and especially from the background from which I come, আমাদের ফোর্সেতে, we always believe that seeing is believing. আজকাল ওটাও ম্যানিপুলেট হয়ে যায়, but unless and until you go and see things for yourself, it is better not to believe. ঠিক আছে? Because all kinds of conflicting reports are coming. কেউ এই বলছে, কেউ ওটাকে ডিনাই করছে। আর এই যে প্রসেস অফ অ্যালিগেশন এন্ড ডিনায়ালেতে আলটিমেটলি সাফার কে করছে? সাফার তো লোকেরা করছে। যদি ওই লোকেদের সাফারিংটাকে অ্যামিলিওরেট করার জন্য, ওটাকে কম করার জন্য যদি একজন গভর্নর ডিসাইড করে কি আমি গ্রাউন্ডে গিয়ে নিজে দেখবো, why should we be critical of that? The most important factor of democracy, of the constitution is integrity. যদি আন্ডারলাইং ইন্টিগ্রিটি না থাকে, তাহলে কোন কনস্টিটিউশন কাকে সাপোর্ট করতে পারে? আর যদি ইন্টিগ্রিটিটাকে ইনশিওর করার জন্য কেউ যদি গ্রাউন্ডে নিজে গিয়ে ফিজিক্যালি ভিজিট করে লোকেদের সঙ্গে কথা বলছে, how can you call it unconstitutional? How can you question it by quoting the constitution? Because I think the constitution's fundamentals is on integrity. একটা সংবাদপত্রে সাক্ষাৎকার দেওয়ার সময় আপনি লিখেছিলেন যে কাশ্মীরের সন্ত্রাসবাদীদের সাথে আপনি তৃণমূল কংগ্রেসের একটা তুলনা টেনেছিলেন। আপনি বলেছিলেন যে কাশ্মীরে যে কাজটা সন্ত্রাসবাদীরা করে, সেই কাজটাই বাংলায় করছে তৃণমূল কংগ্রেস। তো আপনার ওই মন্তব্যটার কি কারণ ছিল করার? আমি একটু জানতে চাই ডিটেইলসে। See, I'll tell you what. Well, first, আপনি যা বলছেন ওটাকে একটু কারেক্ট করতে হবে, and I'll help you to correct it. আমি বলেছিলাম কি পশ্চিমবঙ্গের আজকে যা পরিবেশ,
ওটা কিছু কিছু প্যারামিটার এতে ইট ইজ ওয়ার্স দেন কাশ্মীর, মানে কাশ্মীর থেকেও খারাপ অবস্থা। রিজন, একটা যে টেরর, একটা যে আতঙ্কের যে একটা পরিবেশ আছে কাশ্মীরিতে, যত কিছু কিছু প্যারামিটার যেতে পশ্চিমবঙ্গতে তার থেকেও খারাপ। কাশ্মীরেতে এই যে আতঙ্কর যে পরিবেশটা হচ্ছে এটা টেররিস্টরা হচ্ছে। পশ্চিমবঙ্গতে এই যে টেরর, যে আতঙ্কের যে একটা পরিবেশ হচ্ছে, এটা পলিটিক্যাল এলিমেন্টস হচ্ছে। এই যে আমরা এতক্ষণ ধরে যে পোস্টপোল ভায়োলেন্সের কথা বলছি, লোকেদেরকে ভয় দেখানো কেন? লোকেদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে একটা আতঙ্কের পরিবেশ হোক। এই যে আতঙ্কের কাশ্মীরিতে 2014-তে যখন ইলেকশন হয়েছিল, নভেম্বর ডিসেম্বর 2014-তে, তখন আমি ওখানে কোর কমান্ডার ছিলাম। পুরো কাশ্মীরের যে সিকিউরিটি সেট আপটা ছিল তার জন্য আমার রেসপন্সিবিলিটি ছিল। যেভাবে আমরা ওখানে দিন রাত খেটে সমস্ত এজেন্সি মিলে, শুধু আর্মি, পুলিশ, ইন্টেলিজেন্স এজেন্সি, সেন্ট্রাল পুলিশ, বাইরের থেকে যা এডিশনাল ফোর্সেস এসেছিল, সবাই মিলে যে একটা যে পরিবেশ করা হয়েছিল, কোথাও তো কোনো পোস্ট পোল ভায়োলেন্স হয়নি। এখানে কেন এত পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে? হ্যাঁ, ক্যাম্পেনিং এ যখন এত এক্সটেন্সিভ ক্যাম্পেনিং হয়েছিল, কোথাও তো কোনো পোল রিলেটেড ভায়োলেন্স হয়নি। কেউ কাউকে মারেনি, কেউ কাউকে কিচ্ছু করেনি। 2014 কথা বলছি, নভেম্বর ডিসেম্বর 2014। পশ্চিমবঙ্গ ইলেকশনস এর আগেও হয়েছে, ইলেকশনস এর পরে তো আরো জঘন্য অবস্থা। তো এই যে কম্প্যারিজনটা, ইজ ইট রং অর ইজ ইট রাইট? টু মাই মাইন্ড দিস ইজ আ ভেরি ভেরি অ্যাপ্ট, এটা একদম খুবই কারেক্ট একটা কম্প্যারিজন, and people must sit up and see this. বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকেরা, বিশেষ করে অন্যরা যারা পশ্চিমবঙ্গতে ইন্টারেস্ট রাখে, পুরো দেশ বলুন, পুরো ইন্টারন্যাশনালি বলুন, people must see what is happening. কিভাবে পলিটিক্যাল ম্যানিপুলেশন করা হচ্ছে, কিভাবে একটা টেরর এনভায়রনমেন্ট করে, একটা আতঙ্কের পরিবেশ করে পলিটিক্যাল ম্যানিপুলেশন করা হচ্ছে। এই যে রিসেন্টলি যে বেশ কিছু বিজেপি নেতারা বারবার করে যে বাংলা ভাগের কথা তুলছে, যেমন জঙ্গলমহল থেকে নর্থ বেঙ্গল, রিসেন্টলি সৌমিত্র খা বলেছেন যে জঙ্গলমহলটাকে আলাদা একটা স্টেট হিসেবে ডিক্লেয়ার করা প্রয়োজন, কারণ হচ্ছে ওখানকার লোকজনকে চাকরি দেওয়া হচ্ছে না, তারা চাকরি পাচ্ছে না, তারা অবহেলিত হচ্ছে। আপনি কি এই বিষয়টা সাপোর্ট করেন? দেখুন, I don't want to comment on these individual statements, right? এটা বিজেপি স্টেটমেন্ট না, দিস ইজ নট অ্যান অফিশিয়াল স্টেটমেন্ট। তো যেই ভদ্রলোক, যে নেতাই স্টেটমেন্ট দিচ্ছে, দিস কোয়েশ্চেনস হ্যাভ টু বি আনসার্ড বাই না, তবুও আমি আপনাকে জিজ্ঞেস করছি, মানে এই যে বাংলা ভাগটা কি আপনি সাপোর্ট করেন? আপনার মতামত, আমি কারোর কম্পেয়ার টানছি না বা কে কি বলছে সেটা আমি জিজ্ঞেস করছি না, আপনার মতামত বাংলা ভাগের বিষয়ে। দেখুন, পশ্চিমবঙ্গ একটা রাজ্য, ওটাকে স্ট্রং করার জন্য ওটাকে ইউনাইট হতে হবে। The state has to unite, people have to come together, okay? And people have to come together and work for its progress, for its development, for its harmony, for not only for their own sake, but for the sake of the country, but for the sake of the fact that আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অ্যাক্ট ইস্ট পলিসি যে হচ্ছে, হ্যাঁ, তার জন্য পশ্চিমবঙ্গের একটা পিভটাল রোল। হ্যাঁ, আমাদের যে বাংলাদেশের সঙ্গে রিলেশনস ইমপ্রুভ হচ্ছে, ওটাতে পশ্চিমবঙ্গের একটা পিভটাল রোল আছে, ঠিক আছে? তো অবভিয়াসলি পশ্চিমবঙ্গটাকে আরো মানে পশ্চিমবঙ্গটাকে অনেক শক্তিশালী করতে হবে, অনেক ডেভেলপ করতে হবে, তাহলে গিয়ে প্রবলেম সলভ হবে, তাহলে গিয়ে সিচুয়েশনটাকে ইমপ্রুভ করা যাবে। এটা তো শুধু এই যে সমস্যাটা বারবার করে বলা হচ্ছে যে জঙ্গলমহল যে সমস্যাটা বলা হচ্ছে যে সেখানকার মানুষ অবহেলিত হচ্ছে, এটা তো নয়। আপনি তো এই বিষয়টা প্রথম থেকেই বলছেন যে বাংলায় কিছুই নেই, মানে শিল্প নেই, কোন রকম কোনো ইন্ডাস্ট্রি আসছে না, কোন রকম তথ্য প্রযুক্তি সংস্থা নেই, কিচ্ছু নেই। তো সেখানে তো মানে একটা জাস্ট জায়গা, একটা ডিস্ট্রিক্ট ভাগ করে তো কোনো সলিউশন তো হবে না আলটিমেট। That's what I'm saying, বারে বারে আমি বলে যাচ্ছি,
পশ্চিমবঙ্গকে ইউনাইট হতে হবে, পশ্চিমবঙ্গকে স্ট্রং হতে হবে, পশ্চিমবঙ্গকে ডেভেলপ করতে হবে। এই ইউনো এই যে একটা ন্যারো ব্যান্ড যেতে দেখে এর সলিউশন হবে। আচ্ছা, এই যে শিল্প নেই বা কাজ নেই, এখানে চাকরি নেই, বাংলা জুড়ে সবসময় এটা একটা, আপনিও বলছেন কথাটা, তো সেখানে কি কোনো একটা কি অনুপ্রবেশকারীদের কোনো একটা সমস্যাটা কি এখানে জোরালো হয়ে ওঠে? সেই কারণেই কি এই সমস্যাগুলো আরো প্রকট হয়? চাকরি নেই বা অন্য কিছু, যেখানে বারবারই আমরা দেখি, এটা ইলেকশনের সময় ওই বিষয়টাকে নিয়ে ভীষণ সোচ্চার হয়েছিল বিজেপি। তো আপনি এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, যদি ইন্ডাস্ট্রি না থাকে, এমপ্লয়মেন্ট কোথা থেকে আসবে? হ্যাঁ, আমি আপনাকে আমাদের ডিফেন্সের দিক দিয়ে ব্যাপারটা বলছি। ওল্ডেস্ট অর্ডিন্যান্স ডিফেন্স ফ্যাক্টরি কিন্তু অর্ডিন্যান্স ফ্যাক্টরিজ। হ্যাঁ, এই যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, যে ধরুন যেরকম আমাদের রাইফেল ফ্যাক্টরি আছে ইশাপুরেতে, হ্যাঁ, গানশেল কাশীপুরে, দে আর দ্য ওল্ডেস্ট ডিফেন্স ইন্ডাস্ট্রিজ ইন দ্য কান্ট্রি। এই যে 200 বছর থেকেও বেশি পুরনো ইন্ডাস্ট্রি গুলো আছে, সাধারণত এদের আশেপাশে একটা খুব ভালো ইকোসিস্টেম হওয়া উচিত কিনা? ছোট এমএসএমই, হ্যাঁ, রিসার্চ, ছোট ছোট এজেন্সি, এই যে এতগুলো ভালো ভালো একাডেমিক ইনস্টিটিউশন যে আছে পশ্চিমবঙ্গতে, আইআইটি খড়গপুর ধরে নিন, রাইট, আইআইএম যে আমাদের জোকাতে আছে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ধরে নিন, আরো ভালো ভালো ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি, কত ভালো কাজ করতো এরা এক সময় এই সায়েন্স টেকনোলজির দিকে। কিন্তু কোথায় গেছে? সব তো উঠে বাইরে চলে গেছে। একটা ছোট্ট ইন্ডাস্ট্রি পর্যন্ত নেই ওখানে। এদের যে এমএসএমই গুলো যে হওয়া উচিত, কোথায়? কেউ সার্ভাইভই করতে দিচ্ছে না কাউকে। হ্যাঁ, তো ওরা তো ওখানে চ্যারিটি করতে আসেনি। চ্যারিটি তো দূরে কথা, ওরা তো করবে নিজেদের যা সোশ্যাল রেসপন্সিবিলিটি। ওরা তো ওখানে এসে এক্সটর্শনের জন্য তো আসেনি না। কত ভালো ভালো ইন্ডাস্ট্রিজ আছে যারা অনেকে চেষ্টা করেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের লোকেরা যারা সিনিয়র পজিশনে থেকেছে, কোন একটা ইন্ডাস্ট্রি, কোন একটা কিছু একটা পশ্চিমবঙ্গতে করো, 1 বছর সার্ভাইভ করে, তারপর ওকে এক্সটর্ট করতে আরম্ভ করে দেয়। কিভাবে টিকবে আপনি বলুন? আর যদি ইন্ডাস্ট্রি না টিকতে পারে তো এমপ্লয়মেন্ট কোথা থেকে পাবে? আর যদি এমএসএমই গুলো না থাকে তো লোকের এন্টারপ্রাইজ কোথা থেকে আসবে? সব তো শেষ হয়ে গেছে, সব তো শেষ করে দিয়েছে। এই যে এত ইনসেন্টিভস অন্য রাজ্যতে দিয়ে রেখেছে, হ্যাঁ, যেরকম স্টেট ইন্ডাস্ট্রিয়াল পলিসি গুলো, ইনসেন্টিভস দেওয়া আছে ইন টার্মস অফ ট্যাক্স হলিডে, ইন টার্মস অফ easier land policies, in terms of ধরুন পাওয়ার কনজাম্পশনের দিক দিয়ে সাবসিডিজ দেওয়া আছে। কোথায়? পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই, তার উপর এক্সটর্শন হচ্ছে। এখন এই যে একটা ইন্ডাস্ট্রিয়াল একটা যে সেট আপ হওয়া উচিত, ওটা ছাড়া তো এমপ্লয়মেন্ট কোথা থেকে আসবে? ইভেন সার্ভিসেস সেক্টর আপনি ধরে নিন, সাধারণ অসুখের জন্য মানুষ আজকাল পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে কোথায় যাচ্ছে? বেলুর যাচ্ছে, কোথায় যাচ্ছে? ব্যাঙ্গালোর যাচ্ছে, চেন্নাই যাচ্ছে, গুরুগ্রাম যাচ্ছে। কেন? আর এই হসপিটাল গুলোতে আপনি গিয়ে দেখুন, ডক্টরদের লিস্ট গুলো পড়ে দেখুন, বোর্ডের বাইরে লেখা আছে সব বাঙালি ডক্টর, সব না মানে অনেক কটা বাঙালি ডক্টর। কেন? বেসিক্যালি আবার ইটস ব্যাক টু দ্য সেম পয়েন্ট, পরিবেশটাকে না ঠিক করলে এই সিচুয়েশন কখনো চেঞ্জ হতে পারবে না। আই রিপিট, ইট রিকোয়ার্স ভেরি ভেরি স্ট্রং অ্যাকশন, ইট রিকোয়ার্স ইউনাইটেড অ্যাকশন, নট নাথিং শর্ট অফ রেভলিউশন ইজ রিকোয়ার্ড নাও। কিন্তু এই অনুপ্রবেশকারীর বিষয়টা নিয়ে যদি আপনি একটুখানি কিছু বলেন, এই যে সমস্যাটা নিয়ে বারবার বিজেপির তরফেও বারবার অভিযোগ করা হয়, সরকার, রাজ্য সরকারকে আঙ্গুল তোলা হয়, আবার রাজ্য সরকার কেন্দ্রের দিকে আঙ্গুল তোলে। আপনার কি মতামত এই বিষয়টা নিয়ে? এটা কার খামতি রয়েছে? দেখুন, এই হচ্ছে কি, এই এখন আমাদের বাংলাদেশেতে we have a government which is very cooperative with India. আপনি দেখে নিন যেভাবে ওরা
কিছু নর্থ ইস্টের টেররিস্ট দেরকে সঙ্গে ডিল করেছে। ইটস এ ভেরি ভেরি কোঅপারেটিভ গভর্নমেন্ট। এই সময়তে ইট ইজ ইন আওয়ার ইন্টারেস্ট টু রিজলভ দিস প্রবলেম। এটাকে রিজলভ তখনই হতে পারে, হ্যাঁ, এটাকে রিজলভ তখনই হতে পারে যখন পশ্চিমবঙ্গ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারে। যদি পশ্চিমবঙ্গ সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একসঙ্গে কাজ না করে, হাউ ক্যান ইউ অ্যাচিভ দিস? নাম্বার ওয়ান। তার 2-3 দিন আগেই মিডিয়াতে একটা রিপোর্ট ছিল, যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলছে কি তাদের কিছু মিলিটেন্ট অর্গানাইজেশনস কে পশ্চিমবঙ্গ এনকারেজ করছে। 2-3 দিন আগে মিডিয়াতে ছিল। তো এই তো হচ্ছে অবস্থা। ইউ আর টকিং অ্যাবাউট ইনফিল্ট্রেশন, আই এম টকিং অ্যাবাউট দ্য ইল এফেক্টস অফ which are happening because of the infiltration. মানে এখন বাংলাদেশ গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে বলছে যে আমাদের দেশেতে যারা যে মিলিটেন্ট অর্গানাইজেশনরা পাবলিক অর্ডারটাকে ডিস্টার্ব করছে, ওরা ওয়েস্ট বেঙ্গল থেকে অপারেট করছে, isn't it something that is very serious and very alarming? So infiltration is a major issue which has to be dealt with. এখানে আপনি বলেন রাজ্য সরকারকে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করলে এই সমস্যার সমাধান কোথাও গিয়ে সম্ভব, কিন্তু আমি আপনাকে মানে বলছি একটা বিষয় যে এই যে দেশের সীমান্তে যারা রক্ষা করে সেটা তো কেন্দ্রের উপর থাকে না বিষয়টা, সেখানে তো রাজ্যের কোনো দায়িত্ব নেই, সেখানে মানে রাজ্যের হাতে তো নেই সেই সীমান্ত রক্ষীদের বিষয়টা, তো সেটা তো কেন্দ্রের হাতে পুরোপুরি নিয়ন্ত্রণটা থাকে। It's not so simple. এই সাবজেক্টে আমার প্রচুর গ্রাউন্ড এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে। ইনফিল্ট্রেশন ডিল করেছি অ্যাজ এ ব্রিগেড কমান্ডার, লাইন অফ কন্ট্রোল, ইনফিল্ট্রেশন ডিল করেছি অ্যাজ এ কোর কমান্ডার, প্লাস ইভেন মাচ আর্লিয়ার অলসো, নট অনলি জম্মু এন্ড কাশ্মীর, পাঞ্জাবেতেও যখন পাঞ্জাবের অবস্থা খারাপ ছিল তখনও ডিল করেছি। সো মানে আপনি যদি ভাবছেন যে শুধু সেন্ট্রাল ফোর্সেস বিএসএফ আর যখন আর্মি ডিপ্লয়েড থাকে আর্মি শুধু তারা এটাকে সামলাতে পারে একা, আনসার ইজ নো। এটা কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু এটাই ধারণা যে এটা সেন্টারের উপরেই থাকে বিষয়টা। না, ওইটাকে সামলাবার জন্য ইট ইজ ইউ নিড অ্যাক্টিভ সাপোর্ট অফ স্টেট পুলিশ, ঠিক আছে। ইউ নিড অ্যাক্টিভ সাপোর্ট অফ ইন্টেলিজেন্স এজেন্সিজ, and intelligence agencies, central intelligence agency plus state intelligence agency. Unless and until all these people come together and work together, it's very difficult to achieve what you want to achieve. আমরা যে একটা কথা বলতে থাকি বারে বারে যে একটা that there has to be a synergy between all the agencies who are working in counter infiltration, ঠিক আছে। আপনি জম্মু এন্ড কাশ্মীরে দেখে নিন, ওখানে কি একটা ইউনিফাইড কমান্ড সিস্টেম ফলো করা হয়, যেখানে ওখানকার যে মুখ্যমন্ত্রী উনি ওটাকে চেয়ার করেন, ওটাকে অ্যাজ এ কোর কমান্ডার আমিও বসছি, জম্মু কাশ্মীরের ডিজিপিও বসছেন, সিআরপিএফ এ যারা আছে, বিএসএফ যারা আছে, ইন্টেলিজেন্স সবাই একসঙ্গে বসে একসঙ্গে ওটাকে প্ল্যান করে ডিল করা হয়। এই যে সিচুয়েশনটাকে কন্ট্রোলে আনা হয়েছে জম্মু কাশ্মীরে, এইভাবে আনা হয়েছে। সো ইট ইজ নট জাস্ট বিকজ বর্ডারেতে বিএসএফ দেখা যাচ্ছে কিংবা যেখানে ওর আর্মি আছে আর্মি দেখা যাচ্ছে, দে আর ভিজিবল। বিহাইন্ড দ্যাট ভিজিবল ফোর্স there is a lot of invisible activity which is going on, যেটা ছাড়া তো এটা করাই যায় না। সিমিলার আপনি অ্যারেঞ্জমেন্ট নর্থ ইস্টে তো হয়েছে, আপনি দেখুন আসামেতে ইউনিফাইড কমান্ড সেট আপ করা হচ্ছে। তো আনলেস এন্ড আনটিল সমস্ত এজেন্সির একসঙ্গে কাজ করছে, আর যেটা একটা লার্জার মিশন অফ ন্যাশনাল সিকিউরিটি, যেটা একটা ন্যাশনাল লেভেলেতে ভাবা হয়, same thing has to be done even by the state government. You can't have the two governments running in two different directions and then think that infiltration will stop. It can't happen like that. অনেক কঠিন কথা হয়ে গেল, এবার একটুখানি অন্যরকম কথা আপনার থেকে আমি জানতে চাই। আপনার যে কাজটা ছিল দীর্ঘদিন, আপনাকে মাসের পর মাস আপনাকে বাইরে থাকতে হতো, পরিবার পরিজনকে ছেড়ে থাকতে হতো, যখন পরিবারে খুশির দিনগুলো আসতো আপনি কতটা মিস করতেন, বা আপনার পরিবারের লোকজন তো নিশ্চয়ই আপনাকে খুব মিস করতো ওই সময়টা, কোনো অভিজ্ঞতা বা কোনো ঘটনা রয়েছে এরকম মেমোরেবল কিছু? See, it's a very relevant question. That is
that that is a price which all soldiers pay. ঠিক আছে? And unfortunately, that is the distinction between the mother who gives you birth and the motherland. Sometimes you have to disappoint your mother for the sake of the motherland. And that is, let's call it, the hazards of the service. But you have to just live with it. So as I said, you have to sacrifice the desire of the mother for the sake of the motherland. তবে কোনো ঘটনা রয়েছে এরকম মানে যেটা আপনার অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে। একটা যদি একটু শেয়ার করেন কোনো কিছু একটুখানি তাহলে ভালো লাগবে। অনেক ঘটনা আছে, দেখুন নিজেদের I'll tell you in my own life, আমার ছর্দি ছাড়া আর কারো বিয়েতে আমি ছিলাম না। আমাদের পরিবারে আমরা 3 বোন 2 ভাই, শুধু আমার ছর্দির বিয়ে অ্যাটেন্ড করেছে, আর কারো অ্যাটেন্ড করতে পারিনি। ছুটি পাইনি, আগে ট্রেনিং এর সময় ছুটি পাইনি, তারপর সার্ভিসেতে কোনো না কোনো কারণে কোনো এক্সিডেন্সিতে ছুটি পাইনি। ঠিক আছে? সিমিলারলি বাচ্চাদের সময়ও তাদের যখন ক্রুশিয়াল রিকোয়ারমেন্ট ছিল কিংবা সেলিব্রেশন ছিল, কতবার ওটা অ্যাটেন্ড করতে পারিনি। Now yes, you're right, when you think back you feel bad about it, but what can you do? আচ্ছা, আপনি তো কাজের সূত্রে বোধহয় দিল্লিতেই বেশিটা সময় থেকেছেন, কিন্তু আপনার সবসময় বলেছেন আপনি হচ্ছে কলকাতার ছেলে। তো যখন কলকাতা ছেড়ে দিল্লি থাকতেন বা অন্য কোনো জায়গায় থাকতেন, তো কলকাতার কোন জিনিসটা সব থেকে বেশি মিস করতেন আপনি? খাওয়া দাওয়া বা কোনো ঘোরার জায়গা বা কিছু একটা, কোনটা বেশি? See, I'll tell you what, আমার ছোটবেলাতে আমরা যখন স্কুল থেকে কলকাতা ফিরে আসতাম, ঠিক আছে, তো ওই যে একটা, আমার বাবা আর্মিতে ছিলেন, ঠিক আছে, তো যখন আমরা ছুটিতে আসতাম, তো যখন চান্স পেতাম, যেরকম কিছু যে খুব ভালো স্পটস গুলো আছে কলকাতার, না, গঙ্গার ধারে বলো, ভিক্টোরিয়া মেমোরিয়াল বলো, এরকম তখন ওই সায়েন্স সিটিটাও খুব ভালো ছিল, তারপর ওই যে ন্যাশনাল মিউজিয়ামটা ছিল, আমার বাবা প্রায় ন্যাশনাল লাইব্রেরিতে যেতেন, for whatever research etc he was doing. এখন যখন ওই যে একটা ছবিগুলো ছিল মাথার মধ্যে, ওগুলো বারে বারে আসতো, কি আচ্ছা ঠিক আছে, পারলে ওগুলোকে ভিজিট করবো, রিভিজিট করবো। প্লাস আই থিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমরা মিস করেছি, অ্যাকচুয়ালি অলমোস্ট অল আর লাইফস আমরা মিস করছি, ইজ দুর্গা পূজাটা, আর কলকাতার খাবার। হ্যাঁ, ওই যে পুজোর সময় যে লাস্ট আমরা যখন স্কুলে ছিলাম, স্কুল থেকে তো ছুটি দিয়ে দিত পুজোর জন্য, নট লং, ছোট একটা ছুটি তো পেতাম, ইউজ টু কাম হোম পুজোর জন্য। ওই যে স্কুল ছাড়ার পরের থেকে যে পুজোটা মিস হতো, মানে আমার পুরো সার্ভিসে হার্ডলি 2 বার চান্স পেয়েছি পুজোর সময় বাড়িতে থাকতে। ওটা একটা খুবই, মানে ইট ইউজ টু বি ভেরি ভেরি সিরিয়াসলি মিসড। এন্ড সিন্স উই আর টকিং অ্যাবাউট পুজো, তো পুজোর সঙ্গে সঙ্গে বাড়ি খাওয়া, না, রসগোল্লা, মিষ্টি দই, মানে কলকাতা মানে তো এই দুটো কথাই ওঠে। যারা বাইরে থাকে স্পেশালি, তারা তো এই দুটোই মিস করে সব থেকে বেশি। হ্যাঁ, তারা রসগোল্লা মিস করে, বাট আমার জন্য মোস্ট মিসড আইটেম ওয়াজ মায়ের হাতের রান্না। যাই হোক, হ্যাঁ বললাম না, করলা সেদ্ধ হলেও বলো, নিম বেগুন হলেও ওটা মায়ের হাতে, ওটাও মিষ্টি লাগে। খুব ভালো লাগলো কথা বলতে, আর সময় শেষ, না হলে আরো আমার অনেক প্রশ্ন ছিল, আশা করি আরেকবার কোনোদিন কথা হবে এরকম ভাবে, আর সেই প্রশ্নগুলো আবার রাখবো আপনার কাছে। আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর নিউজের অডিয়েন্সকে যদি আপনি কোনো বার্তা দিতে চান, তাহলে প্লিজ। থ্যাংক ইউ। ফার্স্টলি সমিতা, থ্যাংক ইউ আমাকে এইভাবে কথাবার্তা বলতে, ভেরি নাইস ইনফর্মাল ইন্টারাকশন, আই এনজয়েড ইট থরলি। অ্যান্ড সিন্স এরকম একটা অপরচুনিটি দিলেন আপনি আমাকে টু সে সামথিং ফাইনাল, মাই রিকোয়েস্ট আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে লোকেদেরকে কি একটু যে পরিবেশটা হচ্ছে পশ্চিমবঙ্গের পরিবেশটা, আই থিঙ্ক ইট শুড বি দি টপ মোস্ট প্রায়োরিটি সবার জন্য, সে কিভাবে যে পরিবেশটাকে পাল্টাতে হবে
কিভাবে ওই ট্রান্সফরমেশনটা আনতে হবে, কিভাবে পলিটিক্যাল চেঞ্জ আনতে হবে ফিউচারের জন্য, ডেভেলপমেন্টের জন্য, প্রোগ্রেসের জন্য, আই থিঙ্ক ইট ইস ভেরি ভেরি ইম্পর্টেন্ট।